নানা রকম উপকরণ গুলো কিন্তু সংগঠিত হচ্ছে। যেমন দেখেন, আপনি শাহবাগে প্রতিবাদ কর্মসূচি করলেন, তারপরে সন্ধ্যার সময় যে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো, এটা কোন ধরনের? তাহলে প্রতিবাদের রাজনৈতিক প্রতিবাদটা হবে, আবার আমি নিজে হাতে সেটা বিচার করে আমি আগুন ধরায় দেবো? এটা হয় কোনোদিন? এই ঘটনাগুলি তো ওই যে সবগুলো ওভারলুক করা হচ্ছে, সবগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। নুরুল্লাহ নূরের ব্যাপারে যতটা সিরিয়াস, জাতীয় পার্টির এখানে বারবার কারা আগুন দিচ্ছে সেইগুলিকে সিসি ক্যামেরা ফুটেজে মানে ধরা যাচ্ছে না? আমরা চোর ডাকাত ধরতে পারতেছি ওই ফুটেজ গুলি বিশ্লেষণ করে। তো এখানে আমরা করতে পারতেছি না। রাশেদ গণ অধিকার পরিষদের, সে তো বলতেছে যে এটা গণ অধিকার পরিষদ করেনি, ব্লেম দেওয়া হচ্ছে। তাহলে তো আরো ভালো হইলো, তাহলে তো ওই যারা আগুন দিল তাদেরকে ধরা হচ্ছে না কেন? আজকে গতকালে একটা রাত তো চলে গেল, গতকাল রাতের থেকে আজকে পর্যন্ত কয়জনকে এই ঘটনায় ধরা হলো? একজনকেও না। এখন পর্যন্ত আমরা কোনো দেখি নাই, কোনো তালিকা দেখি নাই। কিন্তু ওই ঝটিকা মিছিল করতেছে, মানে এক ধরনের গেরিলা কায়দায় তেজগাঁ আওয়ামী লীগ বা ধানমন্ডিতে, তখন সাথে সাথে সেই সাবেক এমপি সহ সেগুলি ধরা পড়তেছে। আর এখানে পুলিশের সামনে প্রকাশ্যে আগুন দিচ্ছে, সেগুলি ধরা পড়ছে না বা ধরছে না। এইগুলো মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ঘরে আসতে আগুন দিচ্ছে, এগুলো বুঝতেছে না যে দিন শেষে তিনি যে পশ্চিমা সংস্কৃতি জগৎকে রিপ্রেজেন্ট করেন, আফটার ওনার দায়িত্ব শেষ অথবা দায়িত্বের মধ্যে যখন উনি বাইরে প্রেসকে ফেস করবেন, তখন এই প্রশ্নগুলো কিভাবে তীর হয়ে তার ওখানে মানে বিদ্ধ করবে? উনি তো লোকাল প্রেসকে মোকাবেলা করেন না, পরে দেখা যাবে যে ইন্টারন্যাশনাল প্রেসকে উনি মোকাবেলা করতে পারতেছেন না। এই সমস্ত গুলি যখন একটা একটা করে যখন তীর ছোড়া হবে তার দিকে, এইটা অত্যন্ত অন্যায়। আমি বারবার বলি তো, এই যে ইন্টারিম গভর্নমেন্টের এই যে লম্বা সময় থাকলে যে পরিস্থিতিটা হয়, সেই পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছে। কারণ তাকে সাপোর্ট করবে কে? সেই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা কোথায়? আমি কোন রকমের তার মধ্যে মানে বিএনপির মধ্যে পাই, আর অন্য দলগুলি আছে সেগুলি তাদের শক্তি কম। কিন্তু সবচেয়ে যেগুলি শক্তি, তহিদি জনতার নামদারি, সেই রাজনৈতিক শক্তিগুলো তারা দাপায় বেড়াচ্ছে এবং তারা এখন মানে শক্তি দেখাচ্ছে। সেই শক্তির কাছে, সেই দাপটের কাছে ইউনূস সরকার অসহায় হয়ে পড়ছে, কারণ তার কোনো উইং নেই, সে কোনো সাপোর্ট পাচ্ছে না। কারণ সাপোর্ট পাবে কি করে? এখানে তো এরা সাপোর্ট পাচ্ছে কোথা থেকে? আমি একটু এটাও শুনতে চাই। এই যে বারবার জাতীয় পার্টির অফিসে হামলা, আগুন দেওয়া বা ভাঙচুর করা, এরা আসলে সাপোর্ট পাচ্ছে কোত্থেকে, প্রশ্রয় পাচ্ছে কোথা থেকে? কারণ একবার তো দেখা গেল, মানে এর আগে দু একটা ঘটনা কিন্তু দেখা গেছে। এর আগেও জাতীয় পার্টির অফিসের সামনে যখন গণ অধিকার পরিষদ গেছে, নুরুল হক নূরদের বিরুদ্ধে মামলা হয়েছে। রংপুরের ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিসে হামলার বিরুদ্ধে করাতে নুরুল হক নূরকে যেভাবে পেটানো হলো আপনি বলছিলেন, এই ঘটনাগুলো তারপরেও আসলে এই যে বারবার যাচ্ছে, এরা সাপোর্ট পাচ্ছে কোত্থেকে? এরা যারা করছে এরা হচ্ছে ভাড়াটে, এদের পিছনে রাজনৈতিক শক্তি আছে। কারণ কারা সেই রাজনৈতিক শক্তি? জাতীয় পার্টি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক শক্তিগুলির জন্য সুবিধা হবে, তখন তারা ডমিনেট করতে পারবে। আর জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, তাহলে হুট করে দেখা যাবে যে এটা একটা বিরোধী দল হিসেবে মানুষ মানে গণ্য করতে পারে আওয়ামী লীগের অ্যাবসেন্সে। ফলে জাতীয় পার্টি একটা শক্তিশালী হয়ে যেতে পারে। এবং আজকে দেখেন, মোস্তাফিজুর রহমান মুস্তফা আজকে কিন্তু একটা আওয়াজ দিয়েছে, সে বলছে যে আওয়ামী লীগের মধ্যে যারা সৎ, যারা মানে করাপ্ট না, তাদেরকে আমরা নমিনেশন দেবো। এই কথাটা কেন বললো? বললো এই কারণে যে আওয়ামী এলাকায় এলাকায় বহু মানুষ চেনে যে আওয়ামী লীগ কে করে আর না করে। তো তারা যদি দাঁড়ায় যায়, তখন তারা নির্বাচিত হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এইরকম যদি অনেকগুলো আসন যুক্ত হয়ে যায় এবং দিন যত যাবে, সরকারের তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, মানুষ মনে করতেছে দেখি এদেরকেও সাইজ করি। তো তখন কি হবে? তখন ওই বিএনপির বাইরে যে ভোটগুলি পড়বে, সেই ভোটের বলে জাতীয় পার্টি একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। এই হিসাব নিকাশ তো করছে তারা। তো সেই হিসাব নিকাশে যদি জাতীয় পার্টিকে বিলীন করে দেওয়া যায়, তাহলে কি হবে? তখন আর বিকল্প থাকে না মানুষের সামনে, হয় বিএনপি নাই জামাত, তোমার এই দুইটার বাইরে আর তোমার বেছে নেওয়ার আর কোনো অপশন থাকবে না। তো এই অপশন গুলোকে ধ্বংস করার চেষ্টা। এই কারণেই এই হঠাৎ করে জাতীয় পার্টি ইস্যুটা, নতুবা প্রথমে আমারও মনে হচ্ছিল না কি রে ভাই, জাতীয় পার্টি তো ভাগ হয়ে গেল, এই এরকম টুকরো টুকরো, এটা কবরের দিকে যেখানে যাত্রা শুরু করলো,
সেইটাকে হঠাৎ করে ইস্যু করলো কেন? ওই রাজনৈতিক হিসাব নিকাশে। এখন মনে হচ্ছে জাতীয় পার্টি কিছুই না, কিন্তু নির্বাচনের আগে আগে দিন যত যাবে তত বেশি জাতীয় পার্টি কিন্তু স্ট্রং হয়ে যাবে, কারণ সে একটা নেপথ্যের সাপোর্ট পাবে আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে, যেহেতু আওয়ামী লীগের নির্বাচন করার সম্ভাবনা অনেক কম। আমি যদি মানে এটাতে বিশ্বাস করি না, আমি মনে করি যে হয়তো শেষ পর্যন্ত পিটিআই মতন হবে, যে প্রতীক যেহেতু মানে দেয়নি পাকিস্তান সরকার বা নির্বাচন কমিশন, তখন তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছিল এবং প্রচুর তারা নির্বাচিত হয়েছে। হয়তো আওয়ামী লীগ ওই লাইনে যাবে, কিন্তু তারপর একটা শঙ্কা যে আমি কোনোভাবেই রিস্ক নেব না, এই কারণে জাতীয় পার্টিকে একেবারে নিষিদ্ধ করে আমি আমার অবস্থানটাকে নিরঙ্কুশ করার হয়তো একটা পরিকল্পনা থাকতে পারে। আমি এখানে একটু আনিস আলমগীর আপনার ব্যাখ্যা বা আপনার বিশ্লেষণও জানতে চাই। এই আসলেই তো জাতীয় পার্টি এমন কোনো কর্মসূচি দিচ্ছে না, তাদেরকে এমন রাস্তায় দেখা যাচ্ছে না, তাদের কোনো খবর নাই, খবর হচ্ছে তাদের অফিসে হামলা, এই শিরোনামেই বারবার তারা খবর হচ্ছে। এবং জাহাঙ্গীর কবির নানকের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনালাপ, যেটি পরবর্তীতে ফাঁস হয়েছে, সেটি 5ই আগস্টের আগে। সেখানে শেখ হাসিনা জাতীয় পার্টিকে বলছে জিন্দা লাশ, মানে যাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, স্বৈরাচারের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, তারাই তাদেরকে জিন্দা লাশ বলছে। সেই জিন্দা লাশ যারা এখন আরও কর্মসূচিবিহীন, তাদের আরও কোনো মানে আগে তখন তো সংসদে 2-1 এমপি ছিল, এখন তাও নাই, এই অবস্থায় একটা দলের পেছনে আপনার কি বিশ্লেষণ? কেন এই জিন্দা লাশের পেছনে এভাবে একদম মানে কোমর বেঁধে নামা? পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।